আমার নজর লেগে যাবে তোদের ওপর। যা, এবার একটু বিশ্রাম নে, আমি খাবারের ব্যবস্থা করি। চুড়িগুলোকে মায়ের খুব পছন্দের ছিল, বলছিলে মায়েগুলো কাউকে পড়তে দেন না। হ্যাঁ, এগুলো দাদির ছিল, তারপর মায়ের কাছে আসে। মা এগুলো খুব আগলে রাখতেন। কেন যা হঠাৎ তোমাকে দিয়ে দিলেন কে জানে। তবে তোমাকে দিয়ে ভালোই হয়েছে, তোমার হাতে এগুলোর আসল সৌন্দর্য ফুটে উঠেছে। ধন্যবাদ, কিন্তু আমার কেন জানি একটু অন্যরকম লাগছে। মাথাটা কেমন হালকা ব্যথা করছে, হয়তো সারাদিনের ক্লান্তির জন্য। হ্যাঁ, তাই হবে। তুমি শুয়ে পড়ো, আমি আসছি। কিছু না তো, আমি কি কিছু বলছিলাম? হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে কথা বলছিলে কে যেন তোমাকে ডাকছে। দুঃস্বপ্ন দেখছিলে? হয়তো, খুব অদ্ভুত একটা স্বপ্ন। মনে হলো পুকুর পাড়ের গাছটা থেকে কেউ আমাকে ডাকছে। শেওড়া গাছটার কথা বলছো? ওটা নিয়ে গ্রামের মানুষ অনেক কথা বলে, তুমি ওসব মাথায় নিও না। ক্লান্ত শরীরে এমন স্বপ্ন দেখা স্বাভাবিক। এখন ঘুমাও। রূপা চোখ বন্ধ করে, কিন্তু তার হাত দুটো নিজের অজান্তেই চুরি জোড়ার উপর বুলিয়ে যেতে থাকে। সে বাড়ির খবর নেওয়া আর আজগুবি গল্প রটানো, তুমি ওর কথায় কান দিও না তো। কিন্তু আমারও চুড়িগুলো পরার পর থেকে কেমন জানি অস্বস্তি হচ্ছে। কাল রাতেও। কাল রাতের কথা তো আমি জানি, ওটা তোমার মনের ভুল। চলো ভেতরে চলো, মা খেতে ডাকছেন। আসছি, আর একটু, ওই তো দেখা যায়। রূপা, তুমি কোথায়? রূপা, দৌড়ে যায়। রূপা, তুমি এখানে কি করছো এই মাঝরাতে? রূপা জামালের ডাকে ঘর থেকে বেরিয়ে আসে। আমি আমি এখানে কি করে এলাম? আমি তো ঘরে ঘুমাচ্ছিলাম। তুমি ঘুমের মধ্যে হেঁটে এসেছো, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তো। বিয়ের পর থেকে দেখছি তুমি কেমন যেন অন্যমনস্ক থাকছো। মা, তোমাকে বলতেই হবে এই চুরির আসল রহস্যটা কি। রূপার সাথে যা হচ্ছে তা মোটেও স্বাভাবিক কিছু নয়। কি হয়েছে রূপার? ঘুমের মধ্যে হাঁটার রোগ তো অনেকেরই থাকে। না মা, ও শুধু ঘুমের মধ্যে হাঁটে না, ও সোজা পুকুর পাড়ের ওই শেওড়া গাছটার নিচে চলে যায়। আর এসব শুরু হয়েছে তোমার দেওয়া ওই চুরি পড়ার পর থেকে। ফরিদা চাচিও কাল চুরিগুলো থেকে কেমন আটকে উঠলেন। মা, দয়া করে বলুন, যদি এই চুরির সাথে অশুভ কিছু জড়িয়ে থাকে তবে আমি এটা পড়তে পারবো না। আমি এটা খুলতে চেয়েছিলাম, কিন্তু এটা হাত থেকে বের হচ্ছে না। মনে হচ্ছে হাতে এঁটে বসেছে। আমি যা ভয় করেছিলাম তাই হলো, এই অভিশাপটা আবার ফিরে এলো। অভিশাপ? কিসের অভিশাপ মা? এ পেয়েছিলাম, তিনি এক পুরনো জমিদারের বাড়ি থেকে এটা সস্তায় কিনে এনেছিলেন। তারপর? বিয়ের পর আমিও তোর বাবার সাথেই বাড়িতে আসি। আমিও তোর মতোই নতুন বউ ছিলাম, আর আমিও এই চুরি পড়ার পর থেকেই অদ্ভুত সব স্বপ্ন দেখতাম। রাতের বেলা ওই শেওড়া গাছটার দিকে ছুটে যেতাম। কি বলছো মা, তুমিও? তাহলে তুমি রূপাকে জেনে শুনে এই চুরি পড়তে দিলে কেন? আমি কি করব বাবা, আমি অনেক বছরই অভিশাপ বই বেরিয়েছি, গ্রামের কবিরাজ ডাক্তার সব দেখিয়েছি, কেউ কিছু করতে পারেনি। শেষে এক মুরব্বী বলেছিলেন এই চুরির সাথে এক অতৃপ্ত আত্মা জড়িয়ে আছে, সে এই বংশের নতুন বউদের উপর ভর করতে চায়। তিনি বলেছিলেন যদি এই চুরি বংশের পরের প্রজন্মের বউয়ের হাতে পরিয়ে দেওয়া হয় তবে হয়তো আমি মুক্তি পাবো। তার মানে আপনি নিজে বাঁচার জন্য আমাকে? না মা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি ভেবেছিলাম এতগুলো বছর কেটে গেছে, হয়তো ওই আত্মার শক্তি কমে এসেছে। আমি ভাবিনি যে। এখন এসে বলে কি হবে মা? এখন রূপাকে বাঁচানোর উপায় কি? কে ছিল ওই অতৃপ্ত আত্মা? কেন সে এমন করছে? সবই তো শুনলাম বাবা, তোমার স্ত্রীর উপর এক গভীর ছায়া পড়েছে। সে ছায়া বহু পুরনো, বহু কষ্টের। চাচা, আপনি কি কোনোভাবে রূপাকে সাহায্য করতে পারবেন? আমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত। প্রস্তুতি তোমাকে নিতে হবে, তোমার স্ত্রীকেও নিতে হবে। যে আত্মাটি তার উপর ভর করতে চাইছে সে সাধারণ কেউ নয়। তার মনে অনেক রাগ, অনেক ঘৃণা। চুরির জন্য তুই আমার জীবন নিয়ে নিলি? লাকি, তুমি তুমি কি লাকি? হ্যাঁ, আমি লাকি। আমি এই পুকুরে ঠান্ডা পানির নিচে কতদিন ধরে একা একা পড়ে আছি জানিস তোরা? আমার কষ্ট তোরা বুঝবি না। আমি প্রতিশোধ নেব, আমি বাঁচতে চাই। এই শরীরটা এখন আমার। লাকি, আমরা তোমার কষ্টটা বুঝতে পারছি। তোমার সাথে যা হয়েছে তা অনেক অন্যায়, কিন্তু এই মেয়েটা নির্দোষ। ওর শরীরটা নিয়ে তুমি কি করবে? আমাকে যে যন্ত্রণা দিয়েছে আমি তাকেও সেই যন্ত্রণা দিতে চাই।